যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ভাইয়া। হে অরুণিমা, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বিসিএস প্রিলিমিনারি ডু অর ডাই ব্যাচের ক্লাস। আজকে হচ্ছে আমাদের উদ্বোধনী ক্লাস বলা যায়, আজকে প্রথম ক্লাস। সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের পেইড ব্যাচের ভাইয়া আপুরা কে কে আছেন একটু আমি বলে একটু হাত ওঠান, দেন হচ্ছে আমরা আলোচনা শুরু করব। আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে বাংলা ব্যাকরণ কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস। আজকের এই ক্লাসটা করার পরে বাংলা ব্যাকরণের এক্স্যাক্টলি কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয় এবং কতটুকু পড়ব, কতটুকু বাদ দেব, কোন টপিকগুলো নেভার মিসিং টপিক, এগুলো সম্পর্কে একদম পুরোপুরিভাবে আইডিয়া হয়ে যাবে। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা করবেন আজকের, তাদের হোপফুলি বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, যে কোন জায়গাটুকু পড়বো কোন জায়গাটুকু বাদ দেবো এগুলো নিয়ে। সরি, ফার্স্টে একটু আমাদেরকে, যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ভাইয়া আপু আছেন তারা হচ্ছে কাইন্ডলি একটু আমি লিখে ফেলেন, তাহলে দেখবো যে আমরা পাচ্ছি কিনা, যে পেইড ব্যাচের ভাইয়া আপুরা আছেন কিনা। আমি ও আলহামদুলিল্লাহ সবাই প্রায় আসতে আমাদের 220 জনের কাছাকাছি আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে। সো আই এম সো হ্যাপি ফর দেম। কারণ হচ্ছে যেহেতু তারা আমাদের উপর ভরসা করেছে, হোপফুলি আমাদের এই যে 45 দিনের যে কোর্সটা, এই 45 দিন পরে আপনারা প্রিলিমিনারি নিয়ে অ্যাটলিস্ট কাউকে কোনো কোশ্চেন করতে হবে না যে ভাইয়া বিসিএস প্রিলির জন্য কতটুকু পড়বো, কোথা থেকে কি পড়বো, কতটুকু বাদ দেবো। অ্যাটলিস্ট এই রিলেটেড কোশ্চেন আপনাদেরকে কাউকে করতে হবে না ইনশাআল্লাহ এই 45 দিন পরে। আর 45 দিন পরে আমি ইনশাআল্লাহ সবগুলো কোর্স শেষ করার পরে রুটিনটা আপনাদেরকে দিয়ে দেবো, আবার রুটিন করে দেবো। ওই রুটিন ওয়াইজ যদি 3 থেকে 4 বার আপনারা রিভিশন দিতে পারেন, আর তাহলে 47তম প্রিলিমিনারি নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। চেষ্টা আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমরা জানি প্রিলিমিনারি একটা আনসার্টেন এক্সাম, কারণ অনেকের অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও পরীক্ষার হলে গিয়ে অনেক সময় প্যানিক অ্যাটাকের কারণে বা অন্য কোনো কারণে এক্সাম খারাপ হয়ে যায়, সেটা ব্যাপার আলাদা। তবে প্রিলিমিনারির একটা প্রপার গাইডলাইন আপনারা এই কোর্সের মাধ্যমে পাবেন। ওকে, আমি অনেকেই লিখেছেন। ফারজানা আপু, সাইফুল ভাই, মাহমুদা আক্তার, আমি ইনশাল্লাহ আগামীকাল ভর্তি হবো, কোনো প্রবলেম নাই। আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0177465830 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলেও হবে, অথবা আমার ফেসবুক পেজ যেখান থেকে লাইভ করছেন প্রিসাইজ পাবলিকেশন, সেখান থেকেও হচ্ছে আমাকে নক করলে হবে কোর্স প্ল্যান অথবা ভর্তির প্রসিডিউর জানার জন্য। আর আমাদের এই ব্যাচ কিন্তু মাত্র 999 টাকা, এটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফার আমি দিয়েছি। আমাদের প্রত্যেকটা ক্রাশ কোর্স এখন পর্যন্ত আপনারা জানেন আমি 11টা ক্রাশ কোর্স কমপ্লিট করেছি, এটা 12তম ব্যাচ। 11টারই কিন্তু 1500 টাকা কোর্স ফি ছিল, শুধুমাত্র এইটা ডু অর ডাই ব্যাচ হচ্ছে 999 টাকা। কারণ আমি চাচ্ছি যারা আসলেই সিরিয়াস 47তম প্রিলিমিনারির ব্যাপারে, তাদেরকে মন থেকে আমি আসলে একটু হেল্প করতে যাচ্ছি আমি যতটুকু জানি সেইখান থেকে। সো এই জন্যই হচ্ছে এই ফিটা রাখা। এবং এই ফি এর মধ্যে আপনারা জানেন 45টা লাইভ ক্লাসের পাশাপাশি কিন্তু প্রিসাইজ প্রিলি এমসিকিউ, আমার যে এই যে জব সলিউশনটা একদম টপিক ভিত্তিক জব সলিউশন, যেখানে শুধু সমাসের কথা যদি বলি, সমাসের বিসিএস এর প্রশ্নগুলো আলাদা, তারপরে হচ্ছে প্রাইমারির প্রশ্নগুলো আলাদাভাবে দেওয়া আছে, তারপরে নিবন্ধনের কোশ্চেনগুলো আলাদাভাবে দেওয়া আছে, ব্যাংকের গুলো আলাদা, পিএসসি অন্যান্যগুলো আলাদা, অর্থাৎ একটা টপিকের সকল পরীক্ষার প্রশ্নগুলো একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে এই বইটার মধ্যে, প্রিসাইজ প্রিলি এমসিকিউ। এই বইটার কিন্তু একদম পুরোটার পিডিএফ আমি ফ্রি দিয়ে দিচ্ছি, যেহেতু বইটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। আমি 1000 কপি বের করছিলাম, মাত্র 20 দিনে বই শেষ হয়ে গিয়েছে। আবার আমরা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নিউ এডিশন আসবে, এবং নিউ এডিশন খুবই চমৎকার হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা লাগানোর পাশাপাশি, যেমন এখন হচ্ছে ইংলিশ সাবজেক্টের ব্যাখ্যা নেই, ইংলিশের ব্যাখ্যা লাগানোর চেষ্টা করব, ম্যাথের আরো ভালো ব্যাখ্যা লাগানোর চেষ্টা করব, এবং প্রশ্নের কোয়ালিটি আরো ভালো হবে ইনশাল্লাহ। ভাইয়া প্রতি সপ্তাহে মডেল টেস্ট নিলে ভালো হয়। মডেল টেস্টের আলাদা একটা গ্রুপ হবে বা আলাদা একটা ব্যাচ হবে, ওখানে প্রায় 50+ মডেল টেস্টের আমরা প্ল্যানিং অলরেডি করেছি। তো সেটার আমি মানে এই পেজের মধ্যে আপডেট দিয়ে দেবো, প্রিসাইজ পাবলিকেশন। আচ্ছা, ভর্তি স্টুডেন্ট মোটামুটি ভাবে অনেকেই রয়েছেন, আর যারা ভর্তি হবেন তারা পেজে এসএমএস দিলেই হয়ে যাবে। চলেন আমরা এখন মেইন ক্লাস শুরু করি। তার আগে একটু আমাকে কাইন্ডলি বলেন যে কে কোথা থেকে দেখছেন, আর লাইভটা একটু শেয়ার করে দেন। আর 2 মিনিট টাইম নেব,
কারণ এটা যেহেতু আমরা আজকের ফার্স্ট ক্লাসটা পাবলিকলি করছি, আর ইয়ে ক্লাসে এত কথা বলার সুযোগ নাই, যেগুলো পেইড ব্যাচ, আমরা পেইড ব্যাচে একদম শুরু করব, সাথে সাথে একদম কারেন্টের মতো চলে যাব। আজকের ফ্রি ক্লাস এই জন্যই হচ্ছে আমরা একটু আলাপ আলোচনা করে নেই, একটু গল্প গুজব করে নেই, তারপরে শুরু করব। একটু কাইন্ডলি বলবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা, আর কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ। আজকে লাইভটা প্লিজ শেয়ার করে দেন, কালকে খুব ইম্পর্টেন্ট একটা লাইভ। আমার মনে হয় যে আজকের পরে আপনারা আমাকে নিজেই মন থেকে থ্যাংক ইউ দিবেন যে ভাইয়া আসলে এইভাবে করে বাংলা ব্যাকরণ পড়লে আর কোনো প্রবলেম হবে না। কাজরি আপু আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইসমাত আপু হবিগঞ্জ থেকে, আদর ভাই, সরি আদরও আপু, আমি বরিশাল থেকে। আচ্ছা, রুনু আপু ঢাকা থেকে, অরুণুমা মহন্ত ঢাকা থেকে। তুই এখনো ঢাকায় কি করিস? রংপুরে আয়। তানভীর ভাই হচ্ছে রামপুরা ঢাকা, ওকে। ডক্টর মোহাম্মদ রাজু ভাই হচ্ছে রাজশাহী থেকে। ভাইয়া আমি মাত্র অনার্স শেষ করলাম, চাকরির কোনো পড়া নেই আগের, এখন থেকে পড়লে কিছু হবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঝিনাইদহ সিলেট। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি হাসান ভাই। বগুড়া থেকে, চট্টগ্রাম থেকে, কুষ্টিয়া থেকে, সাভার থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমরান ভাই, নড়াইল থেকে হচ্ছে শারমিন আপু, মুন্না ভাই কুষ্টিয়া থেকে, ওকে। সিরাজগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে। রংপুরের কেউ নাই আমাদের, এই আজকে রংপুরের কাউকে দেখছি না। আচ্ছা, লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দেন। হ্যাঁ, চলেন এখন আমরা শুরু করব। শুরু করার আগে বলি, আমাদের হচ্ছে আমরা জানি বিসিএস এর মধ্যে 10টা সাবজেক্টের প্রিলিমিনারি দিতে হয়। এখন এই 10টা সাবজেক্টের মধ্যে আবার পার্ট আছে। আমরা বাংলা যদিও একটা সাবজেক্ট ধরি, কিন্তু বাংলার জন্য 2টা পার্ট আছে। আমরা জানি বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য। এই যে বাংলা ব্যাকরণ পার্টটা আছে, এই বাংলা ব্যাকরণের মধ্যে কিন্তু আমাদের 20 মার্কের কোশ্চেন হয়, ওকে। সরি, বাংলা ব্যাকরণ হচ্ছে 15 মার্কের কোশ্চেন হয়, বাংলা সাহিত্য হয় হচ্ছে 20 মার্কের প্রশ্ন। এই যে 15 মার্কের যে প্রশ্ন হয় আমাদের, এই 15 মার্কের জন্য আমাদের টোটাল 35টা প্লাস টপিক পড়তে হয়। 35 প্লাস টপিক পড়ে তারপরে হচ্ছে আমাদের এই 15 মার্কের প্রিপারেশন নিতে হয়। এখন 35টা টপিক কিন্তু একটা হিউজ টপিক, 35টা টপিক কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার না। কিন্তু আমরা আজকের দিনে এই 35টা থেকে শুধুমাত্র 7টা টপিক বের করব, 7টা টপিক বের করব যেটা 3 স্টার টপিক, এবং আর 7টা বের করব যেটা হচ্ছে 2 স্টার টপিক। এই 3 স্টার টপিক থেকে আপনারা 8 থেকে 10 মার্কের প্রশ্ন কমন পাবেন। 2 স্টার 7টা থেকে হচ্ছে আপনারা 3 থেকে 5 মার্কের প্রশ্ন কমন পাবেন, ওকে। তাহলে ইন টোটালে আমরা যদি 7 7 14টা টপিক পড়ি, তাহলে আমাদের 15-এর মধ্যে 10 থেকে 13 মার্কের প্রশ্ন আমরা কমন পাবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরো মজার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে টিএম পার্ট, যেটাকে আমরা বলি ঠাড়া মুখস্থ বা টানা মুখস্থ। এই পার্টটার মধ্যে যদি আমরা কিছু জিনিস আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে অনায়াসে এই মার্কটা 12 থেকে 14তে চলে যাবে। আর বাংলা ব্যাকরণে যদি 15-এর মধ্যে কেউ 12 থেকে 14 মার্ক ক্যারি করতে পারে, এটা কিন্তু তার জন্য একটা হিউজ বেনিফিট দেবে। কারণ আমরা জানি সবচেয়ে বেশি মার্ক কিন্তু বাংলা আর ইংলিশে 35 এবং 35 70 মার্ক। সো এই 70 মার্কে যদি আমাদের 60 প্লাস থাকে, তাহলে ওই দিকের বাকি সাবজেক্টগুলো মিলে যদি আমরা 60 প্লাস পাই, তাহলে কিন্তু 120 প্লাস। আর 120 প্লাস মানে যে কোনো প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য একটা স্মার্ট মার্ক। আপনারা জানেন এখন পর্যন্ত কোনো বিসিএস এ শুধু 44 বাদে, এক্সক্লুডিং 44, কারণ 44 বিসিএস এ প্রচুর পরিমাণ প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হয়েছিল। সো 44 বিসিএস বাদ দিয়ে বাকি যতগুলো বিসিএস আপনারা দেখবেন, সবগুলোতে দেখবেন কাট মার্ক কিন্তু এই 120 এর নিচে ছিল। তাহলে আমাদের যদি 150-এর মতো টার্গেট করে পড়াশোনা করি, তাহলেই কিন্তু মোটামুটি ভাবে প্রিলিমিনারি কোয়ালিফাই করার একটা সম্ভাবনা রয়েছে, ওকে। আচ্ছা, দিনাজপুর থেকে, এই তো রংপুর থেকে মাসুদ রানা ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আসেন তাহলে এখন আমরা যাই হচ্ছে আমরা কোন টপিকগুলো তাহলে পড়বো এবং সেখান থেকে কি পড়বো সেখানে যাই। প্রথমে আমি বললাম যে বাংলা ব্যাকরণের 35টা প্লাস টপিক আছে, যেখান থেকে প্রথম যে 7টা টপিক আমরা বাছাই করব, এগুলো হচ্ছে 3 স্টার টপিক, যেগুলোকে আমরা বলি সাধারণত নেভার মিসিং টপিক। এই টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেন মিস হয় না বললেই চলে। কোনো কারণে যদি একটা থেকে বাদ হয়, কিন্তু অন্য 6টা থেকে বরাবরই চলে আসে প্রশ্ন। যার মধ্যে প্রথম যে 3 স্টার টপিকটা আমাদের আলোচনা করতে হবে, এটা হচ্ছে ভাষা রীতি ও ভাষা বিষয়ক গ্রন্থ। ভাষা রীতি ও ভাষা বিষয়ক গ্রন্থ। ভাষা রীতি ও ভাষা বিষয়ক গ্রন্থ, ওকে। সো এই যে অধ্যায়টা আছে, এখান থেকে মূলত কি জিনিসগুলো আসে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন জানার বিষয়। এখান থেকে মূলত আসে হচ্ছে ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে, উৎপত্তির ইতিহাস। খুবই কমন সিলি প্রশ্ন আসে এখান থেকে। যেটা প্রশ্ন আসে সাধু চলিত ভাষা, সাধু চলিত।
সাধু ও চলিত ভাষার কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে বলে নিচের কোনটি সাধু ভাষার উচ্চারণ, নিচের কোনটি চলিত ভাষার উদাহরণ, এবং সাধু ও চলিত ভাষার যে পার্থক্যের ছকটা আছে সেখান থেকে সাধারণত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হয়। এবং সবচেয়ে বেশি আসে হচ্ছে ভাষা বিষয়ক গ্রন্থ, অর্থাৎ এই হিস্টোরি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অথবা হচ্ছে যে কোনো একটা গ্রন্থের নাম দেবে আপনাদেরকে, নাম দিয়ে বলবে হচ্ছে গ্রন্থটার লেখককে, অথবা স্পেসিফিক ভাবে কোনো একজন লেখককে আপনাদেরকে বলবে যে রাজা রামমোহন রায়ের ব্যাকরণ বিষয়ক গ্রন্থ কোনটা, ওকে, ব্রাসি হ্যালেডের ব্যাকরণ বিষয়ক গ্রন্থ কোনটা, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এখান থেকে সাধারণত আসে। সো এই জিনিসটা আমি কেন 3 স্টারে লিখলাম, অবশ্যই কারণ রয়েছে। কারণটা কি, আমরা কত কত বিসিএস এই জিনিসগুলো আসছে সেটা আগে আমরা দেখে নেব। এখন পর্যন্ত আমরা যদি দেখি 46 লাস্ট বিসিএস ছিল, 46তমতে এখান থেকে হয়েছিল 2টা প্রশ্ন, তারপরে হচ্ছে 45তমতে হয়েছিল একটা প্রশ্ন, 44তমতে হয়েছিল আবার 2টা প্রশ্ন, এরপরে হচ্ছে 43তমতে হয়েছিল, এরপরে হয়েছিল হচ্ছে 42তমতে 2টা, এরপরে 41তমতে হয়েছিল, 39তমতে হয়েছিল, এর আগেও বেশ কিছু প্রশ্ন হয়েছে, অতদূর পর্যন্ত আর গেলাম না। সো আমরা যদি রেগুলার বিসিএস গুলো, লাস্ট বিসিএস গুলোর দিকে একটু তাকাই তাহলেই দেখতে পারবো আমরা যে 46, 45, 44, 43, 42, 41, অর্থাৎ এমন কোনো এক্সাম নাই যেখানে এখান থেকে প্রশ্ন হয় না। এবং এই অধ্যায়টা এতটাই সুবিধার একটা অধ্যায়, এখান থেকে জেনারেলি ইন জেনারেল কখনো কঠিন প্রশ্ন হয় না, অর্থাৎ আপনার গাইড বইয়ের মধ্যে যে পড়াটুকু আছে সেই পড়াগুলোর মধ্যে থেকে সাধারণত প্রশ্ন হয়। ব্যতিক্রম ছিল 43তম বিসিএস, এই 43তম বিসিএস এ যে প্রশ্নটা আসছিল সেটা একটু ব্যতিক্রম ছিল, এটা সব বইয়ের মধ্যে ছিল না, যার কারণে একটু ঝামেলা হয়েছিল প্রশ্নটা কমন পেতে। বাকি যতগুলো বিসিএস এ প্রশ্ন আসছে আপনারা আজকে মিলিয়ে দেখবেন মোটামুটি ভাবে কমন টাইপসের একদম প্রশ্নগুলো এসছে কিন্তু। হ্যাঁ ভাইয়া, খুলনা ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ারে বিসিএস আমার ইচ্ছা, আপনার ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। মুন্না, ঢাকা থেকে জয়েন করেছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা দীপ্ত ভাই, অসাধারণ, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম নেভার মিসিং টপিক, যেটাকে আমরা ধরেই নেব যে আগামী বছরও এখান থেকে একটা প্রশ্ন আমরা ইনশাআল্লাহ কমন পেতে পারি। দ্বিতীয় যে টপিকটা, এবং এখানকার কোন কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে সেটা কিন্তু আমি বলে দিলাম, এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না। দ্বিতীয় যে টপিকটা নেভার মিসিং টপিক, অর্থাৎ আমাদের 3 স্টার টপিক, এটা হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ। ওকে, ধ্বনি ও বর্ণ, এই যে ধ্বনি ও বর্ণ যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা আমাদের ইন ডিটেইল পড়তে হবে A to Z। কেন? নট অনলি বিসিএস বাট অলসো একদম প্রাইমারি, নিবন্ধন, আদার্স যে নন ক্যাডারের যে জবগুলো রয়েছে বা ব্যাংকের কথাই বলেন না কেন, ধ্বনি ও বর্ণ এমন একটা অধ্যায় যেখান থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন আসবে, প্রত্যেক পরীক্ষায় আসবে। বাংলা ব্যাকরণ মানেই আমরা প্রাথমিকভাবে যে অধ্যায়টাকে জানি সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। অর্থাৎ এখান থেকে কি টাইপসের গুলো আসে, এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে আপনাকে ওই যে বর্গীয় ধ্বনি যেগুলো আছে 25টা যে ধ্বনি রয়েছে এগুলা হচ্ছে, এগুলা থেকে প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে আপনার প্রশ্ন আসবে হচ্ছে কোনটা কোন ধরনের ধ্বনি, উদাহরণগুলো আসবে, নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি, নিচের কোনটি অন্তস্থ ধ্বনি, নিচের কোনটি তারণজাত ধ্বনি, নিচের কোনটি কম্পনজাত ধ্বনি। এরপরে আবার যুক্ত বর্ণগুলো দিয়ে বলবে এখানে কোন কোন বর্ণের সমষ্টি রয়েছে, অর্থাৎ আবার ঘোষ ধ্বনি রয়েছে, অঘোষ ধ্বনি রয়েছে, অল্প প্রাণ রয়েছে, মহাপ্রাণ রয়েছে। এগুলো আমরা খুবই ম্যাজিক্যাল ওয়েতে আমাদের যখন ডিটেল ক্লাসগুলো আরম্ভ হবে সেখান থেকে শিখবো, কারণ প্রথম 12টা ক্লাস আমাদের আপাতত অ্যানালাইসিস ক্লাস, এগুলোর পরে কিন্তু আমাদের ডিটেল ক্লাস হবে, যেমন বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ম্যাথ, মেন্টাল এবিলিটি, এই 4টা বোঝার বিষয়, এই 4টার কিন্তু ডিটেল ক্লাস হবে। পাশাপাশি যে সাবজেক্টগুলো রয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিজ্ঞান, ভূগোল, এগুলো সবকিছু বই থেকে একদম টপিক ধরে ধরে পার্সপেক্টিভ ক্লিয়ার করে দিয়ে বলে দেবো যে এই টপিকগুলো থেকে এতগুলো প্রশ্ন আসছে এবং সামনে আসার কেমন প্রবাবিলিটি রয়েছে। ওকে, সো ধ্বনি ও বর্ণের কথা যদি বলি এখান থেকে ডিটেল আমাদেরকে পড়তে হবে, কারণ ইচ অ্যান্ড এভরি এক্সামের মধ্যে কিন্তু এই ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন আসে। এখন পর্যন্ত বিসিএস এর কথা শুধু যদি বলি তাহলে 46তমতে এসেছিল ধ্বনি ও বর্ণ থেকে 2টা প্রশ্ন, এরপরে 45তমতে এসেছিল 3টা প্রশ্ন। ক্যান ইউ ইমাজিন, একটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন 45তম বিসিএস থেকে আসছে। তারপরে হচ্ছে 43তমতে আসছিল 3টা প্রশ্ন, 43তমতে এসেছিল 3টা প্রশ্ন। এরপরে আসছে হচ্ছে 41-এ 2টা, 41-এ 2টা। তারপরে আসছে হচ্ছে 42, 40, 38, 42, 40, 38, আরেকটু জায়গা আছে আর কয়েকটা লিখি, 37-এ 2টা, 36, 35, 37-এ 2টা, 36 এবং 35তম বিসিএস এ কিন্তু আমাদের ধ্বনি এবং বর্ণ অধ্যায়টা থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ এইটাও কাইন্ড অফ নেভার মিসিং, শুধু 44 এখান থেকে প্রশ্ন আসে নাই, তবে অন্য সময় আসছে যেখানে সেখানে কিন্তু একাধিক সেভারাল কোশ্চেনও আসছে। 46-এ আসছে 2টা, 45-এ আসছে 3টা, 43-এ আসছে 3টা, 41-এ আসছে 2টা, অর্থাৎ জেনারেল বিসিএস এগুলোই কিন্তু 2টা থেকে 3টা করে প্রশ্ন আসছে। ভাইয়া টপিক ওয়াইজ এগুলা পিডিএফ করে দিলে
পড়তে সুবিধা হতো। এগুলো পিডিএফ করার কিছু নাই, সব জিনিস এত রেডিমেড দেওয়া যাবে না ভাইয়া, কারণ আপনাদের এই জিনিসগুলা এটা দেখে দেখে যদি খাতায় তোলেন ব্রেনের মধ্যে থাকবে। ধ্বনি ও বর্ণ থেকে আমি লেখার সময় এই জিনিসগুলো লিখছি, এতবার করে আসছে, অর্থাৎ এই জিনিসটা একটু মাথার মধ্যে ভালো থাকবে। আমি তো সবকিছু আপনাকে প্রোভাইড করতেছি, কিন্তু সবকিছু যদি এত রেডিমেড দিয়ে দেয় তাহলে দেখা যাবে যে আপনার যে একটা অ্যানালাইসিসের যে নিজের একটা পরিশ্রম, এই পরিশ্রমটা না হলে কিন্তু এত রেডিমেড জিনিস মাথায় থাকবে না। এই জন্য এগুলো নিজে নিজে একটু করে লিখবেন, ক্লাস দেখে দেখে খাতার মধ্যে লিখে রাখবেন কিন্তু এই অ্যানালাইসিসগুলো। তারপরে যে জায়গাটা আমরা আসবো নেভার মিসিং টপিক, 3 নাম্বার নেভার মিসিং টপিক যেটা বা 3 স্টার টপিক যেটা, সেটা হচ্ছে শব্দ। সেটা হচ্ছে শব্দ। ওকে, শব্দ অধ্যায়টা থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা জানি শব্দ 3টা বেসিসে ভাগ করা যায় আলাদাভাবে, গঠনগতভাবে, উৎসগতভাবে। ওকে, সো এই যে উৎসগতভাবে বা গঠনগতভাবে বা অর্থগতভাবে শব্দ কত প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ, তারপর যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ় শব্দ, তারপর দেশি শব্দ, বিদেশি শব্দ। এই যে এই জায়গাগুলো যেগুলো আছে শব্দ থেকে ইন জেনারেলি সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে শুধু উদাহরণ থেকে। আপনাকে বলবে নিচের কোনটি মৌলিক শব্দের উদাহরণ, নাক, তিন, কালো নাকি কি, এরকম মৌলিক শব্দগুলো যেগুলো আছে মুখস্থ থাকতে হবে। এই অধ্যায়টা পুরোপুরিভাবে মুখস্থ বেসড, মোটামুটি শুধু সংজ্ঞাগুলো জানতে হবে যে অর্থের ভিত্তিতে শব্দ কত প্রকার, তারপরে হচ্ছে এর ভিত্তিতে, গঠনের ভিত্তিতে শব্দ কত প্রকার। গঠনের ভিত্তিতে 2 প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ কি জিনিস, যেই শব্দগুলোকে ভাঙলে আর কোনো শব্দ পাওয়া যায় না সেগুলো মৌলিক শব্দ। ওকে, আর যেগুলোকে ভাঙলে আরো শব্দ পাওয়া যায় সেটা সাধিত শব্দ। যেমন আমি বললাম লাল, লালকে ভাঙার ওয়ে নাই, কিন্তু যদি বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় মানে বিদ্যা আর আলয় মানে স্থান, বিদ্যার স্থান, আলাদা আলাদা 2টা শব্দ একসাথে হয়ে অর্থপূর্ণ শব্দ একসাথে হয়ে একটা শব্দ হয়েছে, অর্থাৎ এটা সাধিত শব্দ। এই সংজ্ঞাটুকু জেনে যদি আমাদের উদাহরণ মুখস্থ করা যায় তাহলেই কিন্তু এই শব্দ অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন। এবং শব্দটা কেন আমাদের নেভার মিসিং টপিক, কারণ শব্দ থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 46 মধ্যে 2টা আসছে। এরপরে প্রশ্ন আসছে হচ্ছে আমাদের 45-এ 2টা, 44-এ 2টা, 45-এ 2টা, 44-এ 2টা। এরপরে প্রশ্ন আসছে আমাদের 43, 42, 41, 40-এ 2টা, 43, 42, 41 এবং 40-এ 2টা। এরপরে আসছে হচ্ছে শব্দ থেকে আমাদের 39, 38 সবগুলোতে একটা একটা করে, 39, 38 থেকে 35 সবগুলোতে একটা একটা করে প্রশ্ন আসছে শব্দ থেকে। অর্থাৎ শব্দ যদি লাস্ট আমাদের বিসিএস 6টা 7টা বিসিএস দেখি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বিসিএস তে কিন্তু একটা একটা করে শব্দের কোশ্চেন আসছে। অর্থাৎ অবশ্যই এবং অবশ্যই কি এগুলা শব্দ আমাদের জন্য 3 স্টার একটা টপিক। ভাই টিএম পার্ট আপনার জব সলিউশন থেকে পড়তেছি, সাহিত্য এবং ব্যাকরণ অংশে কোশ্চেন পড়াটা কতটুকু ফলপ্রসূ হবে? অবশ্যই টিএম পার্টগুলোর জন্যই আমাদের প্রচুর পরিমাণে ইয়া করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে হবে। এটা নিয়ে আমি একটু পরে আসবো। হ্যাঁ, কারেকশনগুলো আমি দিয়ে দেবো ভাইয়া, বাংলার কারেকশন দেওয়া হয়েছে তো। ভাইয়া আমার বোন প্রাইমারি 3য় ধাপে চূড়ান্ত ফলাফলে পাশ করেছে, এই ধাপে 6,500 শিক্ষক চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছে, কিন্তু চূড়ান্ত নিয়োগে খুব সমস্যা হচ্ছে, এটা কি একেবারে বাতিল হবে? না, এটা বাতিল হবে না, বাতিল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এটা শুধুমাত্র হাইকোর্টে একটা হয়েছে, এই ঝামেলাটা, আইনি ঝামেলাটা শেষ হলে আরেকবার ফল দেওয়া হবে এবং এটা বাতিল হওয়ার সম্ভাবনা একেবারে খুবই কম, 10%-এর নিচে। সো আমাদের এই গেল 3টা অধ্যায় বা 3টা টপিক। চতুর্থ যে আমাদের একদমই হচ্ছে 3 স্টার টপিক, সেটা হচ্ছে সমাস। সমাস শিখতে লাগে 6 মাস। আপনারা আমার সমাসের ক্লাস করেছেন কিনা জানি না, সমাস কিন্তু আমরা এক ক্লাসে খুব ইজিয়েস্ট ওয়েতে শেষ করে দিয়েছি। অ্যাটলিস্ট আমরা 80-85% সমাস কিন্তু ডিটেক্ট করতে পারবো আমাদের ওই সমাস থেকে। ওই ক্লাস আমাদের হচ্ছে এই ব্যাচের মধ্যেও আবার হবে। আমি আবারও বলছি, যারা নতুন ভিডিওটা দেখছেন, যদি মনে হয় যে আমার সাথে আপনি 45 দিন কন্টিনিউ করবেন এবং পুরো প্রিলিমিনারি প্রিপারেশন গুছিয়ে নেবেন, তাহলে ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের বিসিএস ডু আর ডাই ব্যাচের এটা প্রথম ক্লাস। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন কোর্স প্ল্যানের জন্য, অথবা আমার ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশন, যে কোনো একটাতেই হচ্ছে নক দিবেন, তাহলে হচ্ছে আপনাকে ভর্তি প্রসিডিউর বলে দেওয়া হবে। মাত্র 999 টাকা কিন্তু কোর্স ফি। ওকে, সো সমাস থেকে সাধারণত সমাস ডিটেকশন যে জায়গাটা আছে, এই জায়গা থেকেই সাধারণত প্রশ্ন আসে। আমাদেরকে একটা সমস্ত পদ দেয়া থাকে, সমস্ত পদ দিয়ে বলবে যে এটা কোন সমাসের উদাহরণ। যেমন বলবে আমাদেরকে মহানবী দিয়ে বলবে কোন সমাসের উদাহরণ, অথবা হচ্ছে প্রাসাদ, অথবা বলবে হচ্ছে সিংহাসন, অথবা বলবে হচ্ছে মা ও বাবা। এই ধরনের যে সমস্ত পদগুলো আমরা জানি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একটা ফুল বাক্য বা যদি সংক্ষেপণ করার পরে যে অংশটা আসে সেটাকে বলা হয় সমস্ত পদ। অর্থাৎ ব্যাস বাক্যের যে এক কথায় প্রকাশটা সেটাই সমাস, এবং এই সমাসটা ডিটেক্ট করতে বলে আমাদেরকে এই যে সমাসে কিছু বেসিক আসে এবং সমাস ডিটেকশন, এই 2 ধরনের প্রশ্ন সমাস থেকে আসে। এই সমাস থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে আমাদের 46, 45, এরপরে আসছে হচ্ছে 44, 43, এরপরে আসছে হচ্ছে 42, 41, 39, 42, 41, 39, 38, 37-এ 2টা, 38, 37 তমতে 2টা,
36 এবং 35তম বিসিএস এ সমাজ থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এটা একটা নেভার মিসিং টপিক। আমরা বলতেই পারি প্রত্যেক বছর সবচেয়ে বেশি প্রশ্ন সমাজ থেকে আসে, মানে একটা একটা করে প্রশ্ন সমাজ থেকে আসে। এবং সমাজের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে কর্মধারা এবং তৎপুরুষ সমাজ থেকে, এই দুইটা থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে যে জায়গাটা আমরাতে যাব বা 3 স্টার টপিক আরেকটাতে যাব, সেটা হচ্ছে কয়টা 3 স্টার টপিক দিল, 1 2 3 4, আর আমরা 3টা 3 স্টার টপিক দেখব। প্রথমটা হচ্ছে ধাতু ও প্রকৃতি প্রত্যয়। ধাতু ও প্রকৃতি প্রত্যয় সাধারণত এই জিনিসটার বেসিক থেকে এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে। এটা একটা কঠিন অধ্যায় মোটামুটি ভাবে। আমি 43-এর আগে এই অধ্যায়টা নিজে বাদ দিয়ে পড়েছিলাম, তারপরে নিজের মতো করে একটু করে করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো লিখে 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 প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম। ওকে, সো এই অধ্যায়টা যারা আগে থেকে ভালো তাদের জন্য সুবিধা, যারা নতুন একদম পড়েন এই অধ্যায়টা তাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। ইউটিউব ভিডিও বিভিন্ন জায়গা থেকে এই অধ্যায়টা নিজের মতো করে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আর যারা খুব বেশি প্যারা হয়ে যাবে তাদের এই অধ্যায়টা তারা বাদ দিলেও হবে, কিন্তু এই অধ্যায় থেকে আসলে প্রশ্ন হয়, প্রত্যেক বছরই প্রশ্ন হয়। যেমন 46-এ হয়েছে, তারপরে হচ্ছে আপনার 44-এ, 45-এ আসে নাই, 43, 42, 41, 40-এ 2টা, 38-এ 2টা, তারপরে হচ্ছে 36, 35, 37-এ আসে নাই, 36 এবং 35 বিসিএস এ হচ্ছে এখান থেকে প্রশ্ন হয়েছে ধাতু এবং প্রকৃতি প্রত্যয় থেকে। অধ্যায়টা কঠিন যদিও, কিন্তু মোটামুটি ভাবে আমাদের দেখা যায় যে প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন হয়। ধাতু ও প্রকৃতি প্রত্যয়ের পরে আমাদের যে 3 স্টার টপিকটা রয়েছে, 1 2 3 4 5, 6 নাম্বার 3 স্টার টপিক আমাদের জন্য হচ্ছে বাক্য। বাক্য থেকে প্রত্যেক বছরই কম বেশি প্রশ্ন হয়। ওকে, সো বাক্য থেকে কি ধরনের প্রশ্ন হয়? বাক্য থেকে প্রশ্ন হয় কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য, আবার বাক্যের রূপান্তর দিয়ে দেয়। একটা সরল বাক্য দেবে, দিয়ে বলবে এটা যৌগিক রূপ কি, অথবা একটা জটিল বাক্য দিবে, দিয়ে বলবে এটা সরল রূপ কি, অথবা একটা জটিল বাক্য দেবে, দিয়ে বলবে এটা হচ্ছে যৌগিক রূপ কি। এই ধরনের যে বাক্যের কনভার্সন গুলো আছে, এই কনভার্সন গুলো থেকে বাক্যে প্রশ্ন হয় এবং একদম ডিরেক্ট ডিটেকশন দেয়। যে কোনো মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, কোন ধরনের বাক্যের উদাহরণ, জটিল বাক্যের উদাহরণ, এই ধরনের কিন্তু ইয়েগুলো দেয়। তো আসি, বাক্য থেকে প্রশ্ন হয়েছে এখন পর্যন্ত 44-এ, 43-এ হয়েছে 2টা, তারপরে হয়েছে 42-এ, 41-এ, 38, 36, 35, 38, 36 এবং 35 বিসিএস এর বাক্য থেকে প্রশ্ন হয়েছে। এবং লাস্টলি 7টা টপিকের মধ্যে আর যেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বানান শুদ্ধি। বানান শুদ্ধি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এখানে বানানের অনেক রুলস রয়েছে। বানানের রুলস পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বানানগুলো অলরেডি পরীক্ষায় আসছে, 350-400 বানান দেখবেন পরীক্ষায় আসছে, এগুলো বারবার করে লিখে প্র্যাকটিস করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। আর যতগুলো রুলস মুখস্থ করতে পারেন তো পারলেন, না পারলে নাই। এটা কিন্তু প্রায় 350 বানান আছে প্রিভিয়াস ইয়ারে। 350 বানান আগে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে অবশ্যই এবং অবশ্যই এখান থেকেই কমন আসার সম্ভাবনা থাকে। বানানে খুব বেশি নতুন বানান দেয় না, সাধারণত পুরাতনই দেয়। যদি 2টা বানান দেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা আগের প্রিভিয়াস ইয়ারের কোনো একটা দিল, আবার হচ্ছে পরবর্তীতে একটা নতুন বানান দিয়ে দিল। কিন্তু ইন জেনারেল বানান থেকে যদি একটা প্রশ্ন আসে পুরাতনই দেয়, 2টা প্রশ্ন আসলে একটা নতুন একটা পুরাতন দেয়। সো বানান শুদ্ধি থেকে এখন পর্যন্ত 46-এ আসছে 2টা প্রশ্ন, তারপরে হচ্ছে 45-এ আসছে, তারপরে 44, 43, 41-এ 2টা, তারপরে হচ্ছে 40-এ 2টা, 38-এ 2টা, 40-এ 2টা, 38-এ 2টা, তারপরে হচ্ছে 36, 35-এ 3টা, 36, 35-এ আবার 3টা প্রশ্ন আসছে বানান শুদ্ধি থেকে। এই হচ্ছে আমাদের টোটাল 7টা টপিক। এই 7টা টপিক থেকে আমরা যদি দেখি যে এই টোটাল 7টা টপিক যে আমরা বললাম যে খুবই ইম্পর্টেন্ট, কেন বললাম? কারণ এখন পর্যন্ত যদি আমরা 46তম বিসিএস এর দিকে তাকাই, এই 7টাতে পরে আপনারা গুনে রাখবেন, আমি গুনে অলরেডি লিখে রেখেছি আপনাদের জন্য। 46 থেকে এখান থেকে আসছে 10টা প্রশ্ন, 45 থেকে এখান থেকে আসছে হচ্ছে 3 স্টার গুলোর কথা বলছি আমি, এই 3 স্টার টপিক থেকে 10টা প্রশ্ন আসছে, 45-এ আসছে হচ্ছে 8টা প্রশ্ন, 44-এ আসছে হচ্ছে 8টা প্রশ্ন, 43-এ আসছে হচ্ছে আবার 10টা প্রশ্ন, 41-এ আসছে হচ্ছে 9টা প্রশ্ন। এই শুধু 3 স্টার টপিকগুলো থেকে। তার মানে আমাদের যদি আমরা 3 স্টার টপিকগুলো খুব ভালোভাবে আয়ত্তে করতে পারি তাহলে অ্যাটলিস্ট 8 থেকে 10 মার্ক কিন্তু আমরা এখান থেকেই কমন পেয়ে যাব। 35টা টপিক টোটাল, 35 প্লাস টপিক। এখান থেকে আমরা প্রথম হচ্ছে 25টা টপিকই বাদ দিয়ে দিলাম। 25টা টপিক বাদ দিয়ে যদি আমরা এই 7টা টপিক একদম ভালোভাবে পড়ি তাহলে আমার কথা না, অ্যানালাইসিস বলতেছে যে মোটামুটি ভাবে আমরা 8 থেকে 10 মার্কের কোশ্চেন কমন পাবো অ্যাটলিস্ট। ওকে, 300-400 কোথায় পাবো ভাইয়া? এই যে আমার প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশনেও মোটামুটি দেয়া আছে। তাছাড়া যে কোনো বইয়েই আপনারা দেখবেন গাইড বইয়ের মধ্যে অধ্যায়ের পরে, ধরেন যে অধ্যায়টা আলোচনা করা হয়েছে তারপরে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন থাকে, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবার আগে পড়ে ফেলবেন। তারপরে যদি সময় থাকে
তাহলে তখন অতিরিক্ত। এখন যেহেতু আমাদের আর হাতে গোনে 5টা মাস সময় আছে, সো এই 5 মাসের মধ্যে আমার মনে হয় যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা একদম ক খ গ ঘ কি কি আছে এই অনুযায়ী বানানগুলো মুখস্থ করতে পারবেন না, বরং ভালো হবে যে প্রিভিয়াস ইয়ারের বানানগুলো বারবার প্র্যাকটিস করা। আর যারা অনেক আগে থেকে পড়াশোনা করে আসছেন, বিশেষ করে বানানের ক্ষেত্রে, তারা মোটামুটি ভাবে কিন্তু করতে পারেন। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি সাতটা টপিক, সবচেয়ে নেভার মিসিং 7টা টপিকের আলোচনা। এখন নেভার মিসিং 7টা টপিক আলোচনার পরে আমরা এখন আলোচনা করব 2 স্টার টপিকগুলো, যেখান থেকে প্রশ্ন আসে আবার আসে না, একটু গ্যাপ হতে পারে। তার আগে আমাকে এইটুক ইনশিওর করেন যে জিনিসটা ক্লিয়ার কিনা। যদি সবাই ক্লিয়ার হয় তাহলে একটু আমাকে লেখেন ক্লিয়ার। একটু আমাকে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান তো। যতটুকু এখন পর্যন্ত আলোচনা করছি এতটুকু জায়গা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। ওকে, ইসমাত জাহান ক্লিয়ার, মোতালেব আহমেদ ভাই ক্লিয়ার, অরুণিমা মোহন্ত ক্লিয়ার। ওকে, ডক্টর রাজু ভাই ক্লিয়ার, ইমরান ভাই ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। ওকে, নিশু আপু ক্লিয়ার ভাইয়া, আনিকা আক্তার আপু ক্লিয়ার দিয়া হিহি করে হাসি, না হিহি হাসি না, এটা মুচকি হাসি। ভাই সাহিত্য নিয়ে বলেন না, এর পরের ক্লাসই তো সাহিত্য। কেন আপনার কাছে কোর্স প্ল্যান নাই? আমাদের কোর্সে কিন্তু একদম প্রত্যেকটা ক্লাস ফিচার অপশনের মধ্যে সাজানো, কোনো কিছু কোর্স আলাদাভাবে ক্লাস খুঁজতে হবে না, কিছু খুঁজতে হবে না। আমি আজকেই কিন্তু পোস্ট করছি ফিচার অপশনে, আপনারা চেক করছেন কিনা জানি না। একদম ক্লাস প্রথমে হচ্ছে দিয়ে দিছি কোর্স প্ল্যান, তারপরে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, ওই কোর্স প্ল্যানটার ক্লাস 1 এ যা আছে ওইখানেও তাই অ্যাড থাকবে, ক্লাস 2 তে যা আছে ওখানেও তাই অ্যাড থাকবে। সো আপনাদের এইভাবে করে স্ক্যাটার ভাবে ক্লাস খুঁজতে হবে না কখনো যে ভাই কোর্সের ক্লাস কেন খুঁজে পাচ্ছি না। সবকিছু আপনারা জাস্ট গ্রুপের ফিচার অপশনে যাবেন, ফিচার অপশনে সব পেয়ে যাবেন। এন্ড গ্রুপে যারা অ্যাড রয়েছেন তারা কিন্তু নোটিফিকেশনে অলওয়েজ অন দিয়ে রাখবেন, তাহলে আমি গ্রুপ থেকে লাইভে আসার সাথে সাথে, যদিও আমি আগে তো জানেনই আপনারা ক্লাস টাইম 8টা বা 10টা, আমি আগেই পোস্ট করে দেবো 8টায় নিব কিনা 10টায় নিব, আর আপনারা হচ্ছে শুধু গ্রুপের নোটিফিকেশন ডাউন করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ভাই ভেরি ক্লিয়ার। কমেন্ট পড়েন ভাইয়া, কোনটা কমেন্ট যে আপনি করছেন আরেকবার একটু কমেন্টটা করেন, অনেকগুলো কমেন্ট তো চলে গেল। জি করেছি, আচ্ছা ঠিক আছে। ফিচার অপশনে সব ক্লাস সাজানো থাকবে। আমাদের ম্যাথ ক্লাস কিন্তু নেবে হচ্ছে আমাদের যে 40তম বিসিএস এ ক্যাডার আনোয়ার ভাই কিন্তু ক্লাস নেবে। উনি হচ্ছে এডুকেশন ক্যাডার এবং উনি ম্যাথেরই টিচার। সো আপনাদের ম্যাথ যাদের সমস্যা, ইনশাল্লাহ ম্যাথও অনেকটাই হেল্প পেয়ে যাবেন আপনারা এই 999 টাকার কোর্সে মাত্র। এইভাবে অ্যানালিসিস করে পড়লে প্রিলি দিতে সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি টানা 3টা প্রিলি আমার যে টিকছি 43 44 45, আপনারা জানেন 46 আমি দিতে পারি না, একটু দেরি করে গেছি জন্য আমাকে ঢুকতেই দেয় নাই। সো এই 3টাতে আমি পড়ছি কম, সত্যি কথা বলতে আমি পড়ছি মোটামুটি ভাবে কম। আল্লাহ তাআলা হয়তোবা ভাগ্যে রাখছিল, এই জন্য হয়তোবা প্রিলি হয়ে গেছে। আর আমার প্রথম চাকরির পরীক্ষা ছিল এই প্রাইমারিতে, এবং প্রাইমারিতে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আসছি, আপনারা জানেন। আর হচ্ছে এই যে 44-এর ভাইভা তো বাতিল হয়েছে, আবার ভাইভা দিতে হবে। সো আমার প্রথম 3টা প্রিলিমিনারি টেকার মেইন কারণ আমি মনে করি একমাত্র আল্লাহ তাআলার রহমত, আর হচ্ছে আমার একটু টেকনিক্যাল পড়াশোনা। আমার যে রুমমেট ভাইয়েরা ছিল ওনারা আমার 1 বছর 1.5 বছর আগ থেকে পড়াশোনা করতো, কিন্তু আমি যখন থেকে পড়াশোনা করতাম বা আমি যখন ডায়েরি মেনটেন করে পড়াশোনাটা করতাম, ভাইয়েরা হচ্ছে আমার জিনিসটা ফলো করতো, বলতো দীপ্ত তোর টেকনিকটা সুন্দর। আমি প্ল্যানিং করতে 3-4 দিন নষ্ট করে ফেলতাম, কিন্তু প্ল্যানিং হওয়ার পরে একদম প্ল্যানিং অনুযায়ী হচ্ছে পড়াশোনাটা করার ট্রাই করতাম। আপনারাও যারা 47তম দেবেন এবং মনে প্রাণে প্রতিজ্ঞা করেছেন, আমি একটু আপনাদেরকে এটা আপনি মোটিভেশন হিসেবেও নিতে পারেন, যারা মনে প্রাণে চিন্তা করেছেন আপনারা 47তম টিকবেন, অবশ্যই আজকে একটা ডায়েরিতে বানাবেন এবং ডায়েরিটা আজকে থেকে অবশ্যই মেনটেন করা শুরু করবেন। আপনি বিশ্বাস করেন, এক টুকরা মানে নিজের ব্রেনকে বিশ্বাস করার চেয়ে এক টুকরা কাগজকে বিশ্বাস করা ভালো। কারণ রাত্রেবেলা আবেগের বসে অনেক কিছু মনে হয়, কালকে একদম পড়ে ফাটাই ফেলবো, এটা পড়বো সেটা পড়বো, সকালবেলা উঠে মনে থাকে না। আর রাত্রের আবেগ আর সকালের আবেগ কাজ না, আপনারা জানেন যে আবেগ আর হচ্ছে রোগ, এই দুইটা জিনিস রাতের বেলা বেশি হয়। সো রাতের বেলা অনেক আবেগ কাজ করে, কালকে সকালে উঠে অনেক পড়াশোনা করবো, অমুক করবো তমুক করবো, কিন্তু সকালে উঠে আলটিমেটলি জিনিসগুলো হয় না। সো এই জন্য হচ্ছে সকালবেলা উঠেই আগে প্রপার একটা প্ল্যানিং করে ফেলেন যে আজকের দিনটা আমি এই টপিকগুলো পড়বো, ডায়েরিতে লিখে ফেলেন এবং ডায়েরিতে একটা একটা করে টপিক শেষ হবে আর হচ্ছে টিক চিহ্ন দেবেন, যার কারণে আপনার ব্রেন ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই যে দূর হয়েছে আজকে বেশ কিছুক্ষণ পড়ছি আর না পড়ি। কারণ আপনার ডায়েরির কথা বলবে যে আরে আমি তো এই টপিকটা অলরেডি ডায়েরিতে লিখছি, কিন্তু আমি তো এখনো শেষ করি নাই। আমি যখন এই 12টা ক্লাস আপনাদের যখন শেষ হবে, টপিক যখন একদম পুরোপুরিভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এইগুলো কম গুরুত্বপূর্ণ, এগুলো আগে শেষ করতে হবে, আপনি নিজে 12টা ক্লাসের পরে বসবেন, বসার পরে সবগুলা সাবজেক্টের টপিকগুলো নেবেন, নেয়ার পরে একটা প্ল্যান করবেন, পুরো 2 মাসের একটা প্ল্যান করবেন যে এই 2 মাসে আমার
এই বাংলা ব্যাকরণে আছে হচ্ছে 16টা টপিক, ইংরেজি গ্রামারে আছে হচ্ছে 18টা টপিক, ম্যাথে আছে হচ্ছে আমার এতটা টপিক। এই টপিকগুলা কতটুকু করে নিলে আমার 2 মাসে শেষ হবে, এই প্ল্যানটা করতে দরকার হয় আপনার 3 দিন 4 দিন 5 দিন লাগুক, কোনো সমস্যা নাই। প্রপার একটা প্ল্যানিং করবেন, করে তারপরে একদিনের ভাগে আসলে কতটুকু করে পড়ে এই জিনিসটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন যে আজকের দিনে এইটুকু পড়লে আমার আজকে থেকে 2 মাস পরে গিয়ে এই যে আমার ফিনিশিং লাইনটা আমি বা থ্রেশহোল্ডটা টাচ করব। সো ওই অনুযায়ী যদি প্ল্যানিংটা একবার আপনার হয়ে যায়, এরপরে প্রতিদিন সকালে উঠে আপনার কাজ যে আজকের দিনের প্ল্যানিংটা লিখে ফেলা, তারপরে ওইটা আস্তে আস্তে পড়া। অনেকে বলে না যে আচ্ছা এতক্ষণ পড়াশোনা মানুষ কিভাবে করে, 12-13 ঘন্টা কি পড়াশোনা করা সম্ভব? আপনার যখন টার্গেট ফিক্স থাকবে তখন আপনার 12-13 ঘন্টা পড়ছেন না কোন দিক দিয়ে সময় যাচ্ছে আপনি বিশ্বাস করেন এই জিনিসটা আপনি কোনোভাবে করতে পারবেন না। আপনার শুধু মনে হবে আল্লাহ দিন 24 ঘন্টা কেন, মাত্র দিন কেন 48 ঘন্টা না, আমার তো পড়ে আমি কুলাইতে পারতেছি না। মানুষ অনেকে বলেন আল্লাহ এতক্ষণ কিভাবে টেবিলে বসে থাকে, আপনাকে টেবিলে আপনার টার্গেট বসায় রাখাবে, আপনি কোনোভাবেই ডিস্ট্রাক্ট হতে পারবেন না, কারণ আপনার সামনে টার্গেট ফিক্স আছে। আপনি আজকে সাপোজ আপনি 8 ঘন্টায় পড়াশোনা করে ফেললেন, 8 ঘন্টা পড়ার পরেও আপনি দেখলেন যে এখনো আপনার ইংলিশ লিটারেচারের একটা অধ্যায় পড়া বাকি, তো আপনার তো স্বাভাবিকভাবেই শান্তি লাগবে না, মনে হবে যে আমি তো ইংলিশ লিটারেচার পড়িনি, আমি তো ডায়েরিতে এখনো টিক দিতে পারলাম না। সো আপনার এই যে মনের মধ্যে অশান্তিটা আছে, এটা আপনাকে আরো 1 ঘন্টা পড়তে সাহায্য করবে, কিন্তু আপনি জানেনই না আজকের দিনে আমি কি পড়বো। সো স্বাভাবিকভাবে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ার পরে মনেই হবে যে দূর অনেক পড়ে ফেলছি আজকে, আর পড়ার দরকার নাই। এই জন্য আমি বারবার করে বলি যে প্রিলিমিনারি, বিশেষ করে যারা নতুন আছেন, নতুন মানে যা প্রথম 1-1.5 বছর এই যে প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 1.5 বছর একটা এই সুশান্ত পালের, আমার হচ্ছে সুশান্ত দাদার ভিডিও দেখতাম, মোটিভেশনাল ভিডিও দেখতাম সবসময় প্রিলিমিনারির প্রথম দিকে, ওনার ভিডিও দেখলে আমার গায়ের লোম দাঁড়া যাইতো, আরো 1 ঘন্টা বেশি পড়াশোনা করতাম। উনি বলতো আজকে থেকে 5 বছর পরে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান, মানে এই কথাগুলো শুনলেই অন্যরকম একটা ফিল কাজ করতো, যে ফিলগুলো এখন আর কাজ করে না, কারণ 2-3 বছর যখন প্রিপারেশনের হয়ে যাবে তখন আপনার এই মোটিভেশনটা অনেকটাই কমে যাবে, কারণ পারিবারিক চাপ আসবে, আপনার অন্য একটা জব হয়ে যেতে পারে। যেমন আমি এখন জব করছি, জব করে ওইভাবে পড়াশোনা করা খুবই কঠিন। আমি আপনাদের ক্লাস নেই, নিজে বইয়ের কাজ করি, কিন্তু নিজে কিন্তু পড়াশোনা খুব কম হয়। আমি যে 44 আমি ভাইবার প্রিপারেশন নেব সেই সময়টা হচ্ছে না আমার, এই যে বাসার প্রোগ্রাম অমুক তমুক এগুলো নিয়ে, কিন্তু প্রথম 2 বছর যে পড়াশোনা করেছি শার্প পড়াশোনা হয়েছে। এই জন্য যারা প্রিপারেশন প্রথম দিকে নিচ্ছেন, প্রথম দিকে মোটিভেশন থাকে, প্রথম দিকে সময় থাকে, আপনারা প্লিজ এই প্রথম দিকে সময়টা নষ্ট করবেন না, একদম যতটুকু সময় ইউটিলাইজ করা যায় পুরো সময়টা ইউটিলাইজ করে প্রিপারেশন নেন। পরবর্তী আপনি পরীক্ষায় টিকবেন শুধু এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। 1-1.5 বছর পার হয়ে যাওয়ার পরে চাইলেও আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন না, তখন ওই এক্সপেরিয়েন্সের ভিত্তিতে কিন্তু প্রিলি টিকতে হবে। সো 1-1.5 বছরে যতটুকু নিজের অ্যাসেট গুছিয়ে নেওয়া যায় গুছিয়ে নিন। এগুলা একদমই যারা প্রথম তাদের জন্য, হয়তোবা যারা প্রিলি টিকে গেছেন তাদের কাছে বোরিং লাগতে পারে কথাগুলো, কিন্তু এটা একদম সত্যি, মানে একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি আমার কথাগুলো। ওকে ওকে, ক্লাসে ফিরি। এবারে আসবো আমরা 2 স্টার টপিক গুলো। ওকে, এটা এখনো জানা নেই ব্যাকরণের বুঝার টপিক গুলো কি, বিগত প্রশ্ন পড়বো ভাই? বুঝার টপিক গুলো বুঝে তারপর বিগত সালের প্রশ্ন পড়তে হবে, আগে বুঝতে হবে। বোঝার টপিক গুলো আমি বুঝাবো, সমস্যা নাই ইনশাল্লাহ। ভাই একদিন পর ক্লাস হবে না, প্রতিদিন ক্লাস হবে, প্রতি 3টা ক্লাস পর একদিন করে গ্যাপ হবে। আজকে কালকে পরশু ক্লাস হলো, তারপর একদিন বন্ধ, তারপরে আবার 3 দিন ক্লাস হবে, তারপর একদিন বন্ধ, এভাবে। এবার আসি 2 স্টার টপিক। 2 স্টার টপিকে প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা জানি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা, ওই শব্দতত্ত্ব, তারপরে হচ্ছে শব্দতত্ত্বই হচ্ছে রূপতত্ত্ব, রুশ বা শব্দতত্ত্ব আমরা জানি, তারপর বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। এই 4টা তত্ত্ব থেকে প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে? যে কোনো একটা বাংলা ব্যাকরণের টপিক দিয়ে দেবে, যে সমাস বাংলা ব্যাকরণের কোন কোন অধ্যায়ে আলোচনা করা হয়, বা হচ্ছে কোন বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণের 4টা বিষয়ের মধ্যে কোনটা কোথায় আলোচনা করা হয়, উদাহরণগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 45তমতে এবং 41তমতে 2টা। এটা এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, এই জন্য লিখে দিলাম 2 স্টারের মধ্যে। এরপরে যে 2 স্টার টপিকটা আছে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন বিসিএস এর জন্য একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু অন্য পরীক্ষার জন্য কিন্তু খুব প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তন থেকে, এবং ধ্বনি পরিবর্তন রিসেন্টলি ইম্পর্টেন্ট হওয়া শুরু করেছে, এর আগে তেমন প্রশ্ন আসতো না। 44, 43, এরপরে 41, 41 এবং 35তম বিসিএস এ ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসছে। এরপরে যে 2 স্টার টপিকটা আমাদের জন্য আছে সেটা হচ্ছে সন্ধি। সন্ধি, ধ্বনিতে যে মিলন, হ্যাঁ, সন্ধি থেকে প্রশ্ন আসছে 46, 44, এরপরে প্রশ্ন আসছে 39, 38, 36, 35, 39, 38, 36 এবং 35তম বিসিএস এ প্রশ্ন আসছে। ওকে, সন্ধি।
সন্ধির পরে কি আছে? সন্ধির পরে যে অধ্যায়টা আমাদের জন্য 2 স্টার সেটা হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকেও কিন্তু অন্যান্য পরীক্ষায় প্রচুর প্রশ্ন হয়, বিসিএস এ একটু কম প্রশ্ন হয় কিন্তু একেবারেই কম না। 46, 41, এরপরে হচ্ছে 39 এর 2টা, আর হচ্ছে 37তম বিসিএস এ উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে। এরপরে যে 2 স্টার টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ বা ইংলিশে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পদ প্রকরণ থেকে প্রশ্ন আসছে আমাদের এখন পর্যন্ত 46, 45, 36 এবং 35। 45, 36 এবং 35তম বিসিএস এ অব্যয় পদটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, অব্যয় পদ এবং ক্রিয়াপদ থেকে। এরপরে যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে কারক। বিসিএস এর জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট হলেও কারক কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য ভীষণ 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 ভাবে ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কারক থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে আমাদের 46, 43, 40 এ 2টা। 46, 43, 40 এ 2টা। এরপরে হচ্ছে 39 বিসিএস এ কারক থেকে প্রশ্ন আসছে। কারকের পরে 1, 2, 3, 4, 5, 6, 7। 7 নাম্বার যে আমাদের 2 স্টার টপিক সেটা হচ্ছে বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধি ও প্রয়োগ অপপ্রয়োগ। বাক্যের মধ্যে এটা অনেকটা যায়, অপপ্রয়োগ। ওই যে সকল আলেমগণ উপস্থিত ছিলেন, কি ধরনের এটা অপপ্রয়োগ হয়েছে বা কি কারণে অশুদ্ধ, ওই বচনের ইয়ার হরকে কি জানি বলে, বাহুল্য দোষ, যেমন ওই ধরনের আর কি প্রয়োগ অপপ্রয়োগের যে জায়গাগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত 44, 38 এর 2টা। এই বাক্যশুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ বইয়ের মধ্যে মাত্র আপনি দেখবেন যে 100টা প্লাস রয়েছে। হ্যাঁ, 100 প্লাস মাইনাস রয়েছে প্রিভিয়াস ইয়ারের। এই বাক্যশুদ্ধিতে আছে 70টার মতো, প্রয়োগ অপপ্রয়োগ 30টা 35টার মতো। এই শুধুমাত্র 100 প্লাস প্রিভিয়াস ইয়ারের পড়বেন, দেখবেন ওখান থেকেই কমন এসে গেছে এই জায়গাটা। সো এই যে আমাদের 2 স্টার টপিকগুলো আছে এখন পর্যন্ত, এই 2 স্টার টপিকগুলো থেকে যদি আমি বলি 46 এ কয়টা আসছিল, 46 এ আসছিল হচ্ছে 3টা 2 স্টার টপিক। হ্যাঁ, তারপরে 45 এ আসছিল হচ্ছে 2টা, তারপরে হচ্ছে 44 এ আসছিল হচ্ছে 3টা, তারপরে হচ্ছে 43 এ আসছিল হচ্ছে 2টা, 41 এ আসছিল হচ্ছে 3টা। অর্থাৎ এই 7টা টপিক থেকে 2 থেকে আমরা 3 মার্ক কমন পাবো। কেন এই 7টা টপিক আমরা লিখে দিলাম? কারণ আমাদের 46তমতে এসেছিল 3 স্টার থেকে আসছিল হচ্ছে 3 স্টার, এই হচ্ছে আমাদের 2 স্টার। হ্যাঁ, 3 স্টার থেকে আসছিল হচ্ছে 10টা, 2 স্টার থেকে আসছে হচ্ছে 3টা, অর্থাৎ 13টা প্রশ্ন কমন। 45 এ ইয়া থেকে আসছে 8টা, এখান থেকে আসছে 2টা, 10টা কমন। 43, 44 এ 3 স্টার থেকে আসছে হচ্ছে 8টা, এখান থেকে আসছে 3টা, 11টা প্রশ্ন কমন। 43 এ এখান থেকে আসছে 10টা, এখান থেকে আসছে হচ্ছে 2টা, অর্থাৎ 12টা প্রশ্ন কমন। তাহলে দেখেন আমরা যদি 7, 7, 14টা অধ্যায় আমরা কোনোভাবে পড়ে ফেলতে পারি, এবং কি কি পড়বো আমি মোটামুটি ভাবে এই ক্লাসে বলার চেষ্টা করলাম, ডিটেল ক্লাসে আরো বেশি পড়বো। এখান থেকে আমরা 11 থেকে 13টা প্রশ্ন কিন্তু আমাদের কমন। তাহলে আর আমাদের নতুন করে কোনো কিছু পড়তে হচ্ছে? আমাদের কিন্তু তেমন কোনো কিছু পড়ার দরকারই নেই। কিন্তু এই কয়েকটা জিনিস কভার করার পরে আমরা যদি আর অল্প কিছু জিনিস দেখি, যেগুলো হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র আপনারা প্রিভিয়াস ইয়ারের পড়বেন, আমার সাজেশন যারা আগে থেকে পড়াশোনা করে আসছেন তারা যতটুকু পড়ছেন সেগুলাই রিভিশন দেবেন, নতুন করে আর পড়ার এখন তো কোনো দরকার নাই। আর যারা আগে পড়েন নাই আপাতত ভিত্তিতে আগে প্রিভিয়াস ইয়ারের গুলা শেষ করবেন। তারপর এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো হচ্ছে টিএম পার্ট বা ঠাডা মুখস্থ পার্ট। এই ঠাডা মুখস্থ পার্টের মধ্যে কি আছে? প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে বাগধারা। বাগধারা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাগধারা এগুলা কিন্তু কোনো বোঝার কিছু নেই, ঠাডা খালি মুখস্থ করার জিনিস। বাগধারার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, সমার্থক। তারপরে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। তারপরে আছে হচ্ছে আপনার পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। আর হচ্ছে আমাদের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এগুলো থেকে কেমন প্রশ্ন আসছে যদি বলি, তাহলে এখন পর্যন্ত প্রশ্ন আসছে বাগধারা থেকে 44-এ 2টা, 43-এ 2টা, তারপরে হচ্ছে 42-40-এ 2টা, 42-40-এ 2টা, আর হচ্ছে 37তম থেকে। সমার্থক শব্দ থেকে প্রচুর প্রশ্ন হয়, 46, 45, তারপরে হচ্ছে 44, 42, তারপরে হচ্ছে 41, 40-এ 2টা, 41,
40-এ 2টা, এর আগেও আসছে আর লিখলাম না। বিপরীত শব্দ থেকে 46 45, 46 45, তারপরে হচ্ছে 44 42 41, 40-এ 2টা, 44 42 41 40-এ হচ্ছে 2টা প্রশ্ন। পারিভাষিক শব্দ যদি বলি, পারিভাষিক শব্দ থেকে 46 45 42-এ 2টা, 40 38, 42-এ 2টা, 40 এবং 38তম বিসিএস। আর লাস্ট বাক্য সংকোচন থেকে 44-এ আসছে 2টা, তারপরে 43-এ আসছে, 42-এ আসছে, 41-এ আসছে, 40-এ আবার 3টা প্রশ্ন আসছে। তাহলে আমরা আগেই দেখছি যে 46 থেকে আমরা মোটামুটি 12টা প্রশ্ন কমন পেয়েছিলাম। এই 12টার পরে এখান থেকে 13 14 15 এই 3টা থেকে 3টা প্রশ্ন আসছে, তার মানে 15টায় 15টা প্রশ্ন কমন এই অধ্যায়গুলো থেকে, যতগুলো আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম। বিপরীত শব্দ থেকে এরপরে হচ্ছে 45তম থেকে দেখেছিলাম আমরা যে আমাদের 10টা প্রশ্ন ওই 7টা থেকে কমন পড়েছে। তো 10টার পরে এখানে এই যে একটা 11টা 12টা 13টা, অর্থাৎ 13টা প্রশ্ন আমাদের কমন। এরপরে দেখেছিলাম 44-এ 11টা, এখন 44-এ 11টার পরে এই যে 12 13 14 15 15টা প্রশ্নই একদম কমন। অর্থাৎ ওই অধ্যায়গুলো 14টা অধ্যায় পড়ার পরে যদি আমরা আর 5টা অধ্যায় অর্থাৎ 14 আর 5 19টা অধ্যায় পড়তে পারি, তাহলে এই 19টা অধ্যায় থেকে মোটামুটি ভাবে 15-এর মধ্যে 15 মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুই একটা প্রশ্ন কোনো কারণে মিস চলে যেতে পারে। ওকে, আর এই অধ্যায়গুলো যেটা আমরা করব, এই অধ্যায়গুলো সবার প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের টিএমবারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়া। তারপরে যদি আমার কুলায়, সামর্থ্যে কুলায়, তখন আমরা ডাইজেস্ট থেকে হোক বা যে কোনো একটা গাইড বই থেকে হোক আমরা পড়ে নেব। তবে সবার আগে আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কমপ্লিট করা, বিশেষ করে এই জিনিসগুলা, এইটার সাথে বানান, বাংলা বানানটা। ওকে, তারপরে আমাদের যদি হ্যাডামে কুলায় সোজা বাংলা কথা, তখন আমরা একটু বিস্তারিত পড়াশোনা করব। তার আগে আমরা প্রিভিয়াস ইয়ারের গুলো পড়বো। যারা আগে থেকে পড়াশোনা করে আসছেন তারা কোনো সমস্যা নাই, তারা ওই আবার হচ্ছে ওই জিনিসগুলো বারবার রিভিশন দেবেন। যারা বর্তমানে শুরু করবেন একদমই নতুন, তারা এই জিনিসগুলো শুধু প্রিভিয়াস ইয়ারের পড়বেন, তাহলেই আমার মনে হয় এনাফ। ওকে, 9-10 ব্যাকরণ পড়তে পারেন। আচ্ছা, আগে টপিক পড়েন এবং প্রশ্ন সলভ করবেন। হ্যাঁ, টপিকগুলো শুরু করবো নাকি কোশ্চেন সলভ করবো? আগে টপিক। 9-10 ব্যাকরণ, ব্যাকরণ থেকে আপনারা এখান থেকে টপিক পড়ে নিয়ে ব্যাকরণের 9-10 যে বইটা আছে সেখান থেকে হয়তো আপনারা একটু উদাহরণগুলো দেখতে পারেন। যেমন আপনি এখান থেকে সমাস পড়ছেন আজকে, সমাসের দ্বন্দ্ব সমাসের, দ্বিগু সমাসের, কর্মধারয় সমাসের কোন কোন সমাসের উদাহরণগুলো ওখানে 9-10 বইয়ে কোনগুলো দেওয়া আছে, এগুলো যদি একটু পড়ে দেন তাহলে সুবিধা হবে। ভাই আমি আপনাদের কাছে এখনো ভর্তি হয়নি, তাই কিছু প্রশ্ন ছিল। এই কোর্স কি টানা 45 দিনই শেষ করবেন, মানে 31 জানুয়ারি শেষ করবেন আপনারা? এক্সাম প্রসিডিউর কেমন, বিশেষভাবে প্রবলেম, থিওরিটিক্যাল বিষয়, সাহিত্য, এসব বিষয়ের জন্য আপনাদের কোর্সটা কেমন হবে? আর থিওরিটিক্যাল আমরা ভালোভাবেই পড়াবো, আর 45 দিনেই শেষ করবো ইনশাল্লাহ। 45 দিনের কিছুদিন বেশি লাগতে পারে, 2-1 দিন তো অফ রাখবোই। আর হচ্ছে প্লাস আপনি এক্সামের যে প্রসিডিউর বলেন, এক্সাম ব্যাচ আমাদের শুরু হবে, এক্সাম ব্যাচ শুরু হবে 2 তারিখ থেকে। এই ব্যাচের মধ্যে এক্সাম নাই, এটা 999 টাকার কোর্স, ওইটা সম্ভবত ফি রাখবো 300 টাকা, কারণ ওখানে 50+ এক্সামের ব্যবস্থা থাকবে এবং ওখানে আপনারা মেধা যাচাই করতে পারবেন, তারপর উত্তর শীট দেখতে পারবেন, উত্তর চেক করতে পারবেন, সবকিছু করা হবে। আমরা বিসিএস টার্গেট একটা অ্যাপের মাধ্যমে এক্সাম নিব। ভাই রংপুরের শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। অধ্যায় কম বড় না, ঘুরাইয়া যা করে কমন বড় কথা না। আচ্ছা হ্যাঁ, যেটা আপনি বললেন এই কথাটার লজিক আছে যে ভাই অধ্যায় কমন পড়লেন না, প্রশ্ন ঘুরায় যায় করে। সোজা বাংলা কথায় আপনাকে কখনো সব অধ্যায়ের প্রশ্ন ঘুরায় পড়বে না, তাইলে কখনোই প্রিলির কাটমার্ক এই পর্যন্ত আসতো না। আপনাকে যে 7টা অধ্যায় আমি বলছি, এই 7টা অধ্যায়ের মধ্যে আপনি 5টা অধ্যায় থেকে কমন প্রশ্ন পাবেন, 2টা অধ্যায়ের প্রশ্ন খুব ঘুরাই দিবে, ওই 2টা আপনি পাবেন না। বাংলা ব্যাকরণে 15টা অধ্যায়ের প্রশ্নই মোটামুটি এইগুলো টপিক থেকে কমন পড়ছে, আপনার খুব বেশি হলে 3টা অধ্যায় থেকে প্রশ্ন খুব ঘুরাই করবে, বাকি অধ্যায়গুলো থেকে কমন প্রশ্ন করবে। ভাইয়া বিসিএস এর নিয়মটাই এরকম, সবকিছু কমন কখনোই আপনাকে দেবে না, আবার সবকিছু আনকমন আপনাকে দেবে না। সো এইটা বিষয় নিয়ে এত অরিড হওয়া দরকার নাই। আপনার হয়তো বা একটা অধ্যায়ের খুব পেঁচায় প্রশ্ন করছে, আরেকটা অধ্যায় থেকে সোজা দিয়ে দেবে। শুধু অধ্যায় না, বাংলা বিসিএস এ কিন্তু পুরা খেলাটাই এরকম করে, মানে সাবজেক্ট ওয়াইজই এরকম করে। যেমন আপনি সাপোজ কোনো কারণে ম্যাথে দুর্বল, আপনি চিন্তা করলেন আমি ম্যাথ সাবজেক্টটা স্কিপ করব, অন্য সাবজেক্টগুলো খুব ভালোভাবে করব। আপনি বাংলা সাহিত্য খুব ভালোভাবে পড়ছেন সাপোজ, আমার মানে আপনার কথা অনুযায়ী। সো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি মানে পিএসসি যে খেলাটা খেলে, সাধারণত আমি 45-এর উদাহরণটা দিই আপনাকে, 45 প্রিলিমিনারি ম্যাথ প্রশ্ন করছে ছোট বাচ্চার মতো, একটা কাগজের মূল্য এত টাকা হলে 10টা কাগজের মূল্য কত, এই টাইপসেরও কিছু ম্যাথ কিন্তু আসছে। সো
ওই যারা হচ্ছে ম্যাথ একদম স্কিপ করছে তারা কিন্তু ধরা খাইছে, যে দেখা গেছে যে সহজ সহজ প্রত্যেকটা অধ্যায়ের কিছু সহজ সহজ ম্যাথ আসছে কিন্তু ওরা পারতেছে না, কারণ প্র্যাকটিস করে নাই। অপরদিকে যে হচ্ছে খুব ভালো বাংলা সাহিত্য পড়ছে, কিন্তু বাংলা সাহিত্যে 6 থেকে 7টা কোটেশন এরকম আসছে যেগুলোর কোনো বইই নেই, আননোন আনসিন। সো খুব ভালোভাবে কিন্তু বাংলা সাহিত্য পড়েও কোনো লাভ হলো না। এই জন্য আপনারা যদি যে 7টা অধ্যায় আমি বললাম, এই 7টা অধ্যায় যদি ভালো করে পড়া থাকে, 2টা অধ্যায় থেকে খুব ইউনিক প্রশ্ন আসছে, আনকমন প্রশ্ন আসুক, বাকি 5টা তো আপনি পারবেন। কিন্তু যদি কোশ্চেন অ্যানালাইসিস না করে এমনিতে ঢালাও পড়াশোনা করেন, তাহলে দেখা যাবে যে মেইন ফোকাস যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে স্কিপ করে গেছেন, আদার্স জিনিসগুলো বেশি পড়ে ফেলছেন, যার কারণে এখান থেকে একটু যখন ভিতর থেকে প্রশ্ন আসবে তখন ব্যাপারগুলো পারছেন না, তো তখনই ঝামেলাটা হয়ে যাবে। এই জন্য বিসিএস এর জন্য কোনো সাবজেক্টই বাদ দেওয়া যাবে না, আর কোনো টপিকই ওইভাবে বাদ দেওয়া যাবে না। অন্ততপক্ষে বেসিকটা জানে প্রিভিয়াস পড়তে হবে, তবে যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন হয় এগুলো একটু গভীর থেকে প্রশ্ন হবে, যাতে ট্রিকি প্রশ্ন হলেও আমরা ধরতে পারি। এই জন্যই কোশ্চেনটা অ্যানালাইসিস করা। কোশ্চেন অ্যানালাইসিস করা মানেই এই নয় যে আমরা এগুলো বাদে কিচ্ছু পড়বো না, এগুলো বাদে পড়বো, তবে এগুলোতে অধিক গুরুত্ব দেওয়া লাগবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। ফার্দার প্রশ্ন আসলে একটু ট্রিকি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই জিনিসগুলো একটু ডিটেইল আমাদের পড়তে হবে, এটাই। শারমিন আক্তার, আমাদের বাড়ি রংপুর। ভাই রংপুর কোথায় আপু? হ্যাঁ, ক্র্যাক প্রিভিয়াস যারা করেছেন তারা পড়েন। পিডিএফ কি দিচ্ছেন? না, পিডিএফ দেইনি, আমি পিডিএফ কালকে রাতে প্রোভাইড করব। কিছু ভুল সংশোধন করে একদম আপনাকে দিতে চাচ্ছি, এই জন্য কালকে রাতে গ্রুপের মধ্যেই দেব, ফিচার অপশনেই পাবেন। ম্যাথ তো পারি না, ম্যাথ একটু প্র্যাকটিস করাই লাগবে, সেটাই প্রতিটি বিষয় কিছু ঘুরাইয়া করে। হ্যাঁ, প্রতিটা বিষয় ঘুরাই পড়ে। বইয়ের পিডিএফ এখনো দেইনি, আমি কালকে রাত্রেবেলা গ্রুপের মধ্যে, পেইড গ্রুপের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে পিডিএফটা কারোর সাথে শেয়ার করবেন না, এটা আপনাদের কাছে আমানত স্বরূপ, এই পিডিএফ কারোর সাথে শেয়ার করবেন না। ভাই বাংলা লিটারেচার কম্পিউটারে একটা শর্ট সাজেশন দিলে ভালো হয়। শর্ট সাজেশন, লং সাজেশন সবই আমরা কোর্সের মধ্যে আলোচনা করব। ভাই জিকে কোশ্চেন অ্যানালাইসিস ওপেন দিয়েন। আচ্ছা, একটা প্রশ্ন অ্যানালাইসিস আমি ওপেন দেওয়ার ট্রাই করব। আমার বাড়ি রংপুর জুম্মাপাড়া। ও আচ্ছা, আমি তো ম্যাথ এত ইজি দিয়েছে বিলিভ হয় নাই। এই 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 কাজ আমিও করছিলাম 45তম বিসিএস এ। এই ম্যাথ আমি বারবার দেখছি, আমার মনে হয়েছে যে এটা মনে হয় কোনোভাবে ট্রিকি কোশ্চেন দিছে। পরে দেখি, বারবার পড়ার পরে দেখি যে কি রে ভাই, এই কোশ্চেন কেমন করে বিসিএস এ দেয়। অগ্রদূত থেকে বাংলা অংশ পড়লে হবে ভাই? অবশ্যই। বাংলা অংশের জন্য আপনারা বই হচ্ছে অগ্রদূত বা অভিযাত্রী, যে কোনো একটা বই থেকে পড়ে ফেলবেন, বিশেষ করে বাংলা ব্যাকরণ পাঠটা। আর সাহিত্যের জন্য সাহিত্য অগ্রদূতের মধ্যে খুব ডিটেল দেওয়া আছে, এইভাবে করে প্রিলিমিনারির জন্য মনে থাকে না সাধারণত। সাহিত্য আপনারা MP3 থেকে হোক বা জয়কলি থেকে হোক বা ডাইজেস্ট থেকে হোক পড়ে ফেলে প্রিভিয়াস ইয়ারের পড়ে ফেলবেন সাহিত্য পাঠটা। সাহিত্যের দিন সাহিত্য আলোচনা করবো, আজকে বাংলা ব্যাকরণ পাঠের কথা বলতেছি। বাংলা ব্যাকরণ অগ্রদূত বা অভিযাত্রী যে কোনো একটা থেকে পড়তে পারেন। কোর্সের সাথে কোন কোন বইগুলো কিনতে হবে আমি কালকে বইয়ের লিস্টে আপনাদেরকে পেড গ্রুপের মধ্যে দিয়ে দেবো। এখন ভর্তি হওয়া যাবে? যাবে। আমার এই যে এই হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে আমাদের প্রিসাইজ পাবলিকেশন যে পেজে লাইভ হচ্ছে সেখান থেকে দিয়ে দেবেন। ভাই এবার নতুন জব সলিউশনে সব বিষয়ের প্রশ্নের ব্যাখ্যা সহ দিয়ে, সব প্রশ্নের ব্যাখ্যা দিতে গেলে বই হবে 5000 পৃষ্ঠা, তবে আমি প্রয়োজনীয় সকল ব্যাখ্যা এবার ইনশাআল্লাহ অ্যাড করব। ভাইয়া প্রিসাইজ জব সলিউশন ডাইজেস্ট হিসেবে পড়া যাবে? ডাইজেস্ট হিসাবে কেন পড়া যাবে? ডাইজেস্ট তো ডাইজেস্টই, ডাইজেস্টে তো ইলাবোরেট জিনিস থাকে, আর জব সলিউশনে তো শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে। ভাই আমি দিনাজপুর থেকে, আপনার বাসা রংপুরের কোথায়? আমার বাসা রংপুর সিও বাজারে ভাইয়া। ভাইয়া মুখস্থ অংশের জন্য বইয়ের নাম বলেন। মুখস্থ অংশের জন্য ওই যে এটিএম পড়তে পারেন, একটা নাম মুখস্থ, ওইখান থেকে মুখস্থ অংশগুলো পড়তে পারেন, সাথে সাথে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন, শেষ। মুখস্থ আপাতত শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যদি আগের পড়া থাকে তাহলে আগের পড়াগুলো রিভিশন। আপনি যেভাবে পড়েছেন সেগুলো একটু শেয়ার করেন। করি তো, আমি তো বলি সবসময়। ওরাকল কেমন বাংলার জন্য? ওরাকল ভালো, তবে ওরাকলে একটু বেশি ইয়া থাকে আর কি, পড়াশোনাগুলো একটু বেশি বেশি। আমি একটু কিন্তু ফার্স্ট ক্লাস নেই। হ্যাঁ, আমি এই যে অন্য ক্লাস, কারণ আমি নিজেও লাইভ ক্লাস করেছি, অনেক লাইভ ক্লাস, মানে আমি কোর্স করেছি, অনেকগুলো কোর্সে যুক্ত ছিলাম, বিভিন্ন কোর্স থেকে যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো আমি সবসময় টুকে রাখতাম, এবং আপনাদেরকে সবকিছু কিন্তু আমি একসাথে একটা ক্লাসের মধ্যে প্রোভাইড করার ট্রাই করি। সো আমি দেখি যে অন্য কোর্সগুলোর কথা আস্তে আস্তে এমন বলে যে আমি 1.5 স্পিড দিয়ে তারপর দেখি, বিরক্ত লাগে, বোরিং লাগে। তো এই জন্য কিন্তু আমি একটু ফাস্ট বলি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, রংপুর তো বললাম, সিও বাজারে। ককটেল ম্যাথ কেমন? ম্যাথ ককটেল ভালো, আজকে তো ম্যাথের না, তারপরে বলে দিলাম ম্যাথ ককটেল ভালো। জিকে এর জন্য কোন বই ভালো হবে? জিকে পার্টটা আপনারা ডাইজেস্ট থেকে পড়তে পারেন। ভাইয়া বই 1-2 ইয়ার ওল্ড হলে হবে নাকি নিউ লাগবে? 1-2 ইয়ার বলতে আপনারা যদি কারো কাছে 23 সালের বই থাকে, 23 সালের বই পড়া যাবে, সমস্যা নাই কোনো। তবে 22-এর আগের হয়ে গেলে আর দরকার নাই ওইটা পড়ার।
ক্লাস ডিউরেশন কত হতে পারে? ক্লাস ডিউরেশন এরকম আমাদের কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসগুলো এরকম হয়তো বা 50 মিনিট বা 1 ঘন্টা লাগবে, অন্য ক্লাসগুলো এরকম 1 ঘন্টা প্লাস মাইনাস এরকমই হয় আর কি, 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট অনেক সময় হয়ে যায়, কোনো কোনো সময় এর চেয়ে কমেও হয়ে যায়। জারিফ ভাই আমার বাসা রংপুর সিও বাজারে, বললাম তো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আসে? আমি যতটুকু করলাম এখন পর্যন্ত আলোচনা করলাম, ক্লিয়ার কিনা বলেন। এইটুক জায়গা যদি ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে আর ক্লাস কেমন লাগলো আপনাদের বলেন তো আমাকে, বিশ্লেষণটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, কেমন লাগলো? অন্বেষণ আধুনিক বাংলা ব্যাকরণের সমৃদ্ধ সমাহার, ভাইয়া এটা পড়লে হবে না? আমি এটা বই দেখি নাই ভাইয়া, বলতে পারছি না আমি শিওর। ভাইয়া আপনি অনেক ভালো ক্লাস নেন, আলহামদুলিল্লাহ। ওকে, প্লিজ রিপ্লাই দেন। ক্লিয়ার ক্লিয়ার, ক্লাস অনেক ইনফরমেটিভ। কালকে থেকে কি পড়বো? ভালো। ওকে, ব্যাকরণ। আচ্ছা, বাসার কাজ যে জিনিসগুলো দেয়া আছে আমাদের পেইড ব্যাচের মধ্যে দেখছেন আপনারা, বাসার কাজের ব্যাপারটা আমি কালকে একটু আলোচনা করব ডিটেইলে। আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেদিন মাহফিল হয় সেদিনই লাইভে আসেন, গত লাইভেও ছিল তাই শোনা যাচ্ছে লাইভে। প্রত্যেক দিনই এখন লাইভে মাহফিল হচ্ছে এদিকে, একদম শীতকাল মানে মাহফিল। গত পরশু দিন হয়েছে প্রাণীরা মানে এখানের মধ্যে একটা জায়গা, এখানে তারপরে হলো এখানে, আজকে এখানে, কালকে হয়তো ওই কোনাটার মধ্যে হবে, 4 কোনা একসাথে একসাথে হচ্ছে আর কি, প্রতিদিনই মাহফিল। শিকড় বইটা কেমন? শিকড় ভালো, 110 লাগছে। ক্লাস অনেক চমৎকার ভাইয়া, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, খুবই ভালো। সত্যি বলতে ভীষণ রকমের ফলপ্রসূ। ওকে, ক্লাস হয়ে গেছে, আমি তাহলে লেট করে ফেলছি। হ্যাঁ, আপনি একটু লেট করে ফেলছেন আপু, প্রবলেম নাই, ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে, আপনারা ওইখান থেকে দেখে নিন। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো। ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি 999 টাকা মাত্র। প্রতিদিন ক্লাস টাইম কখন? 8টায় নেওয়ার চেষ্টা করব, তবে 10টায় নিলে আমি পোস্ট দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আমার প্রয়োজন ছিল, এই জন্য এনরোল করেছি। একটা আপু সাজেস্ট করেছিল গত বছর। আচ্ছা, থ্যাংক ইউ। ভর্তি হয়ে জিতছি আসলেই, যাক আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের ব্যাচের সব, আমাদের এখন পর্যন্ত 11টা ব্যাচ তুলছি আলহামদুলিল্লাহ। আমাদের আমি একটা পোস্ট করছিলাম যে আমাদের পেইড ব্যাচের ভাইয়া আপুরা বলেন তো আমাদের ক্লাস কেমন লাগে, ওইখানের মধ্যে প্রায় অনেক রিভিউ দেওয়া আছে, মানে 400 পোলা মানে প্রায় রিভিউ দিয়ে আসছে ওখানের মধ্যে, সবই মোটামুটি পজিটিভ। আমি লেটে আসলাম, হয়তো অনেক কিছু মিস করে ফেলছি। মিস করলে প্রবলেম নাই, ক্লাস রেকর্ড থেকে যাবে। ভাই ভর্তির জন্য যোগাযোগ করবো কিভাবে? এই পেজে প্রিসাইজ পাবলিকেশন যে পেজে লাইভ দেখছেন, এই পেজে হচ্ছে মেসেজ দিতে পারেন, অথবা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01774658302, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হবে। এবার অনার্স পাস করলাম, আমার কোনো প্রস্তুতি নেই, 48 টার্গেট করেছি, জন্য বিস্তারিত পড়তে চাচ্ছি, কিছু পরামর্শ দেন। এই যে অ্যানালাইসিস অনুযায়ী বিস্তারিত পড়লেই হয়ে যাবে। শীতকালে মাহফিল আর বিয়া, আমারই বিয়া, দোয়া করিয়েন। ভোকাবুলারি বই সাজেস্ট করেন? আপনারা হচ্ছে প্রিমিয়ার ভোকাবুলারিটা পড়তে পারেন, ক্লাস অনেক ভালো হয়েছে। আচ্ছা ভাই, সাধারণ বিজ্ঞানের জন্য কোন বই পড়তে হবে? আপনারা সায়েন্স ভিউ দেখতে পারেন, অথবা সায়েন্স ককটেল, দুইটার একটা দেখতে পারেন। আপনার মেধা পরিশ্রম নামমাত্র মূল্যে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে 999 টাকাটা আহামরি কিছু না, এটা আপনাদের কাছ থেকে নেওয়া কারণ রেগুলারিটি মেনটেন করার জন্য। আমি দেখছি ফ্রি জিনিসের তেমন কোনো ভ্যালু নাই, আপনি একটা টাকা ব্যয় করছেন মানে আপনার একটা চার থাকবে যে না ক্লাসগুলো করি। আমার কিন্তু এই কোর্সগুলোতে অনেক ছোট ভাই বোন আমার ফ্রিতে অ্যাড করে দিই আমি, আপনারা হয়তো বা জানেন না যে আমার কিন্তু এগুলো এত কমার্শিয়াল চিন্তা ভাবনা না। আমার অনেকেই আমাকে ফোন দিয়ে একদম রিয়েল কারণ বলছে যে ভাইয়া আমার হয়তো বা টিউশনের টাকা পাইনি, বা হচ্ছে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, এরকম অ্যাভেলেবেল স্টুডেন্ট আমি হচ্ছে একদম নামমাত্র ফ্রিতে অ্যাড করে দিছি। সো মানে যদি কারো রিয়েল প্রবলেম থাকে, না রিয়েল প্রবলেম থাকলে তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু আমাকে যদি আসলেই কেউ প্রবলেমের কথা বলছে আমি তার জন্য যথেষ্ট এর মধ্যেও স্যাক্রিফাইস করার চেষ্টা করি। আপনারা জানেন যে 10টা সাবজেক্টের একটা কোর্স আসলে 999 টাকা কিন্তু কিছু না। আমার যে পরিশ্রমটা 45 দিন এরকম দাঁড়ায় দাঁড়ায় আমি 1.5 ঘন্টা করে আপনার জন্য আলোচনা করব, আবার এর আগে ক্লাসের প্রস্তুতি আছে, তো স্বাভাবিকভাবে আমার একটা কষ্ট হচ্ছে। এই কষ্টের পরেও যেটা রাখা হয়, আবার যাদের সমস্যা আছে তাদের জন্য আমি আবার এক্সট্রা এবং অনেক ফ্রি, মানে ছোট ভাই বোন আমার ক্যাম্পাসের আমার ভাই বোন গুলো ফোন দিয়ে ভাইয়া টাকা না এখন অ্যাড করে দেন, ওদেরকে অ্যাড করে দেখি ওরা ক্লাসই করে না, 2-3 দিন ক্লাস করার পরে। যারা টাকা দিয়ে করে তারা কিন্তু ঠিকই ক্লাস করে। সো এই জন্য আমি হচ্ছে একেবারে ফ্রি কোনো কিছু রাখতে চাই না। অগ্রদূতের 12তম সংস্করণ 2022, এটা দিয়ে হবে? স্যার আমিও সবে পাস করলাম, আমি কি পড়বো বিসিএস? এই যে এই কোশ্চেন অ্যানালাইসিস দেখে দেখে পড়বেন। ভোকাবুলারির জন্য ব্যাংক প্রশ্ন
পড়লে কমন পড়ে, শুধু ব্যাংকের পড়লে হবে না, বিজ্ঞান না কি বই, বইটা কোনটা বেস্ট? বিজ্ঞানই লিখছেন মনে হয় না ভাই, বিজ্ঞান ওই যে সায়েন্স ককটেল পড়তে পারেন। নিবন্ধন প্রাইমারির আলাদা কোর্স নাকি একই? নিবন্ধন প্রাইমারির আলাদা কোর্স, আমাদের প্রাইমারি কোর্স প্ল্যান জানতে ওই পেজে মেসেজ দিলেই হবে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে না বাড়াই, সবাই ভালো থাকেন, ঠান্ডার দিন। আমার আবার 10টার সময় একটা ক্লাস আছে। এই টুপির বিশেষত্ব জানতে চেয়েছে একজন। কোনো বিশেষত্ব নাই, মাঝে মাঝে আমার টুপি পরতে ভালো লাগে, এই জন্য পরি। টুপিটা কিন্তু সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। প্রিমিয়ার ভোকাবুলারি কিনছি, কিভাবে পড়বো বুঝতে পারছি না, কিভাবে শুরু করবো? আগে প্রিভিয়াস ইয়ারের গুলো পড়ে ফেলেন, তারপরে হচ্ছে ইয়ার ওয়াইজ পড়ে ফেলেন। আজকে কি শেষ? হ্যাঁ, আজকের বাংলা ব্যাকরণ কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে ইনশাল্লাহ আবার ক্লাসে দেখা হবে। কালকের ক্লাসটা হচ্ছে পেইড গ্রুপের মধ্যে হবে, যে গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে যারা পেইড ব্যাচের আছেন। আর কেউ ভর্তি হতে চাইলে অ্যাড হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।